পূর্বপুরুষের ভিটে দর্শন কেবল স্মৃতি কাতরতায় আচ্ছন্ন। কিন্তু একটি পরিবারের গল্প ছাপিয়ে উঠে এলো একটি জাতির, একটি ভূখণ্ডের উজ্জ্বলতম ইতিহাস, একটি অগ্নিগর্ভ সময়। আমার বাবা প্রগতি স্কুলে পড়তেন। প্রগতি স্কুল আর সদরঘাটের গোয়ালনগরের স্কুল দুটো ছিল কাছাকাছি। পুলিন দাসের ওই সমস্ত অঞ্চলের মধ্যে একটা ঘনিষ্ঠ সান্নিধ্য গড়ে উঠত। প্রগো স্কুল, কলেজিয়েট স্কুল, জুবিলি স্কুল এবং জগন্নাথ কলেজ, এই সমস্ত জায়গাটা ছিল একটা এডুকেশনাল হাব। এবং ওই এডুকেশনাল হাব থেকে ছেলেরা গিয়ে বিপ্লবী দলে নাম লেখাত। ঢাকা এসে খুঁজতে গেছিলাম প্রগো স্কুলকে। বাবার কাছে এই প্রগো স্কুলের কথা অনেক শুনেছি। বাবা তারাপ্রসাদ চক্রবর্তী 1930 সালে এই স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন এবং আরও অনেককে চিনি, জগদীশ ভট্টাচার্য, ভূপেশ রায় এবং অগন্তিক বাংলার বিপ্লবী প্রগো স্কুলের ছাত্র ছিলেন। ওই স্কুলে ঢুকে পুরানো বাড়িটাকে দেখলাম। বাবা বলতেন নিকি সাহেবের স্কুল, সেই কাঠের সিঁড়ি এখনো উঠে গেছে। হেডমাস্টারের ঘরে গিয়ে বললাম 30 সালে আমার বাবা এখান থেকে পাশ করেছিলেন। আমি অভিভূত হয়ে গেলাম যে 30 সালের যারা পাশ করেছেন তাদের রেজিস্টারটা উনি আমার সামনে এনে দিলেন। বাবা নিজের হাতে সই করে মার্কশিটটা নিয়ে গেছেন। ছিচল্লিশ নম্বর বনগ্রাম লেনে আমরা এসে পৌঁছেছি। এই বাড়িতেই বিপ্লবী আমার বাবা শ্রী তারাপ্রসাদ চক্রবর্তীর জন্ম। এই বাড়ি থেকেই উনি প্রথম গ্রেপ্তার হন। যেদিন পুলিশ ওনাকে গ্রেপ্তার করার জন্য পুরা বনগ্রাম অঞ্চলের ওপরে পুলিশ বেষ্টনীর সৃষ্টি করেছিলেন, সেই দিন উনি ওপরে ছিলেন, উনি অসুস্থ ছিলেন। ওনার দাদা দুর্গাপ্রসাদ চক্রবর্তী নিচে থেকে এই ঘর থেকে বলেছিলেন যে উনি অসুস্থ। পুলিশ তখন বিশ্বাস করেনি, ওপরে উঠে গেছেন সিঁড়ি দিয়ে এবং সেখান থেকে ওরা পায়নি ওনাকে, কারণ উনি টের পেয়েছেন এবং উনি ছাদের ওপরে উঠে গেছেন। এক বাড়ি থেকে অপর বাড়িতে লাফিয়ে যাওয়ার টেকনিক ওনাদের জানা ছিল। উনি চেষ্টা করেছেন অপর দেয়ালে লাফিয়ে যাওয়ার, নিচে থেকে পুলিশ ওনার পা দেখতে পেয়েছেন, ওনাকে আদেশ দিয়েছেন নিচে নেমে আসার, উনি রাজি হননি। পুলিশ তখন তার পায়ে গুলি করে, তারাপ্রসাদ নিচে লুটিয়ে পড়ে এবং সেই অবস্থায় পুলিশ ওনাকে ঢাকা পুলিশ স্টেশনে ধরে নিয়ে যায়। এই প্রথম গ্রেপ্তারের পর থেকে তারাপ্রসাদের জেল জীবন শুরু হয়। কিন্তু এই আন্দোলনের এক ঘাঁটি বনগ্রাম
দক্ষিণ মৌসুন্ডি, নারিন্দা, সেই ইতিহাসের পৃষ্ঠা থেকে আমরা তাদের তুলে আনার চেষ্টা করছি। ওরা বহুত কষ্ট করছে চলি আমরা অনেক মৌসুম মৌসুম খাই মৌসুম মৌসুমে চলি ইংরেজ হাতে থাকলে আর থাকো লাগবো না। যেমন এই বুদ্ধি করছিল পাকিস্তানের এই বুদ্ধি ষড়যন্ত্র করছিল আস্তে আস্তে বাঙালি শেষ করে দেবো পারে নাই। আমার সময়টা ভালো, সবাই মিলা হিন্দু মুসলমান 12 জাত ঝাপাইয়া পইরা কত কষ্ট করে দেবো স্বাধীন করে দেশ। ঢাকায় যখন বিপ্লবী সংগ্রাম দানা বেঁধে উঠল, ব্রিটিশ সরকার তখন অত্যন্ত সচেতন এবং অত্যাচারী হয়ে উঠল। 2-3টে উদাহরণ দিতে চাই। আমার কাকা উমাপ্রসাদ চক্রবর্তী তখন মাত্র নবম শ্রেণীর ছাত্র, তাকে ধরে নিয়ে আসে, সারা রাত তার উপরে অত্যাচার চালায়, সবুট লাথি, বেত, চাবুক, যে বলো তাদের নাম যারা তোমার সাথী। কিন্তু সেদিন উমাপ্রসাদ চক্রবর্তী ব্রিটিশ পুলিশের কাছে তাদের নাম বলেননি। আরেকজনের কথা বলছি, সুখময় চাকলাদার, কমলাপুরের ছেলে, অনুশীলন সমিতির সদস্য, তাকে ধরে নিয়ে আসে। জানুয়ারি মাস, মাঘ মাসের রাত্রি, সামনে বুড়িগঙ্গা, সনসনে হাওয়া বইছে, তাকে খালি গা করে তার গায়ে বরফ ঘষে দেওয়া হয়, বলো নাম। আরেকজন গ্যান্ডারিয়ার গৌরাঙ্গ বোস, তাকে কিছুতেই পুলিশ বাগ মানাতে পারে না। তাকে যখন পুলিশ ক্লাবে নিয়ে আসে, তার আঙুলের ভেতরে ফুটিয়ে দেওয়া হয় নখের ভেতরে ছুঁচ, নাম বলো। ব্রিটিশ বিরোধী আন্দোলন ঢাকায় চলতে দেবেন না ব্রিটিশ পুলিশ, এবং তার জন্যই অত্যাচারের কেন্দ্র বানিয়েছিলেন পুলিশ ক্লাব। তখন এই সমস্ত ব্রিটিশ বিরোধী আন্দোলন হতো তো স্বাধীনতার, তখন ধরে নিয়ে আসতো ছোট ছোট ছেলেদের, রাত্রিভর তাদের সাহেব পুলিশরা, বুঝলেন, ইন্ডিয়ান পুলিশরা 2-1জন ছাড়া অন্যরা এতটা করতো না, কারণ ভালো লাগতো না, দেশের ছেলে আফটার অল। এই হচ্ছে ইতিহাস। আচ্ছা চলি তাহলে আমি। এইখানে সামনেই জাতীয় স্কুলটা। In fact, the Samiti was really an annex of the national school. তখন 17টা জাতীয় স্কুল পুরো বাংলাতে স্থাপিত হয়েছিল। তার মধ্যে 2টা বিখ্যাত স্কুল, একটা হচ্ছে ঢাকার এই স্কুল সদরঘাটের কাছে যেটা পড়ে গেছে, আর একটা হচ্ছে সোনারং স্কুল। তো এই ঢাকার এই স্কুলটা ওই ভূতের গল্লিতেই ছিল, পরে সেটা ওই সদরঘাটের কাছে গোয়ালনগরে এখনও স্কুলটা আছে। এই হলো সেই গোয়ালনগরের জাতীয় বিদ্যালয়ের প্রাঙ্গণ, যেখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই জাতীয় বিদ্যালয় বাংলা সশস্ত্র বিপ্লবের ইতিহাসে এক বিশিষ্ট ভূমিকা পালন করেছিল। তখনকার বাংলার বুদ্ধিজীবী সমাজ, রবীন্দ্রনাথ, গুরুদাস ব্যানার্জি, সুরেন্দ্রনাথ, এরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাংলা এবং ভারতের জন্য নিজস্ব শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, এবং সেই উদ্দেশ্যে সারা বাংলায় 17টি জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়েছিল। তার মুখ্য ছিল ঢাকায় এই জাতীয় বিদ্যালয়। বিদ্যালয়টি প্রথমে উয়ারিতে ছিল পুলিন দাসের বাড়ির সঙ্গে, পরে বিদ্যালয়টি স্থানান্তরিত হয় এখানে গোয়ালনগরে। এই স্কুলের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার এক বিশিষ্ট সিলেবাস ছিল, তার পরীক্ষা পদ্ধতি ছিল, তার একটা ম্যানেজমেন্ট ছিল, ইন্সপেক্টর ইত্যাদি, এবং এই সুগঠিত পদ্ধতির মধ্য দিয়ে, কিন্তু সুচিন্তিত সুগঠিত হলেও এটা গোপন ছিল, সেখানে দলে দলে ছাত্র এসে যোগদান করলো। তারা এখানে দিনের বেলায় শিক্ষিত হতেন এবং সন্ধ্যার পরে তারা ফিরে যেতেন দক্ষিণ মৌসুন্ডিতে অনুশীলনের আখড়াতে, যেখানে তাদের দেহের শক্তি, তাদের সুগঠিত দেহ গড়ে তোলা, তাদের সংযম আচরণের দীক্ষা দেওয়া হতো, এবং এই বৌদ্ধিক বিকাশ এবং এই শক্তির বিকাশ দিয়ে গড়ে উঠল এক সুগঠিত সৈন্যবাহিনী, পরবর্তীকালে ব্রিটিশের সঙ্গে লড়াইয়ে যারা প্রত্যক্ষ সমরে গিয়ে দেশ স্বাধীনতায় অংশগ্রহণ করেছে। There seems little doubt but that in most of the places where national schools are situated, the school itself is the headquarters of the local volunteers or Samiti.
We have already seen that the extremely dangerous Anusilan Samiti, organized by Pulin Das at Dhaka, was so closely connected with the national school that it is impossible to distinguish one from the other. জাতীয় স্কুলের সঙ্গে ছেলেরা যুক্ত থাকতেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো অতি সামান্য হলেও নিয়মিত আহার, নিয়মিত শরীরচর্চায় তারা সুগঠিত দেহ, সুগঠিত মন, সংযমের মধ্যে এক আদর্শ মানুষ হয়ে উঠতেন। এমন মানুষই গড়ে তুলত অনুশীলন সমিতি। পুলিন দাস এখানকার সর্বময় কর্তা ছিলেন। বনগ্রামের তারাপ্রসাদ, দক্ষিণ মৌসুন্ডির চারু রায়, অমল রায়, উমাপ্রসাদ চক্রবর্তী এবং আরও যারা বিপ্লবী এখানে ছিলেন, তারা সবাই এই সমস্ত ভূতের বাড়িগুলিতে তাদের কর্মকাণ্ডকে বাড়িয়ে ব্যাপ্তিতে চলে যেতেন সারা ভারতবর্ষে। যে উৎসের সন্ধানে আমি এখানে এসেছিলাম তার কেন্দ্র হচ্ছে 46 বনগ্রাম লেন, যা আমাদের আদি বাড়ি, যে বাড়িতে আমার বাবার জন্ম, আমার কাকার জন্ম, আমার নিজেরও জন্ম। সেই বাড়ি খুঁজে আমি পেয়েছি, খুব অতি সহজেই পেয়েছি। আসার পরে সামান্য চেষ্টাতেই একটি সাইকেল রিক্সা নিয়ে একটু পুরানো ঢাকায় ঘুরেই ওই বাড়িটার কোনায় এসে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে মনে হয়েছে যেন সব ঘর বাড়িগুলি আমি চিনতে পারছি। এই ঘরের কথা আমি মায়ের কাছে শুনেছি, নিচের ওপরের ঘুরে ফিরে দেখলাম। সেই ঘুরে ফিরে দেখার পন্থ থেকে যেন অনেক কিছু জানা হয়ে গেল। 8-9 সালের মধ্যে তো সবাই জেলে চলে গেল এই অনুশীলনের নেতারা এইসব কার্যকলাপের জন্য। 10-এর পরে যাদের জন্ম, 10-এর পরে 10 বা তার সমসাময়িককালে যাদের জন্ম এই ঢাকা অঞ্চলে, তারা হচ্ছে সেকেন্ড ফেজে আসলো। কারণ 15 সালের পরে ব্রিটিশ ধরেই নিল যে দে আর এবল টু কিল দ্য রেভলিউশনারি মুভমেন্ট, তারা বিপ্লবী আন্দোলন সব বন্ধ করে দিতে পেরেছেন। কিন্তু 15-16 সালের পরে আবার 21 সালে দেখা গেল যে নতুন করে সংগঠন বাঁধা হচ্ছে, শক্ত হচ্ছে। হতে হতে গিয়ে দাঁড়ালো 28 সাল। 28 সালে ব্রিটিশ ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে একটু রিলিজ করে দিলেন, অনেক বিপ্লবীকে ছেড়ে দিলেন যারা 15-16 সালে জেলে গেছে। তখন ওই সময় ছেড়ে দেওয়ার ফলে কি হলো, বিপ্লবীরা সব ঘরে ফিরে আসলো। ঘরে ফিরে যখন আসলো তখন তারা আবার সংগঠনকে বাঁধতে শুরু করলো। এবং এই সময়ে এই 29, 30, 31, 32 একটা ভীষণ ডেঞ্জারাস টাইম ব্রিটিশের পক্ষে, একে একে ঘটনা ঘটা শুরু করলো। On the 29th of August, when Mr. Lohman, Inspector General of Police, and Mr. Hodgson, Superintendent of Police, Dhaka, were on a visit to the Mitford Hospital, Dhaka, they were shot by one Binoy Krishna Bose. Both were seriously wounded, and Mr. Lohman subsequently succumbed to his injuries. 1931 সালের 28 অক্টোবর ঢাকা শহরের জনাকীর্ণ রাস্তায় ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার ডোর্নোকে হত্যার উদ্দেশ্যে গুলি। 1932 সালের 22 আগস্ট নবাবপুর রেল ক্রসিংয়ে ঢাকার অ্যাডিশনাল পুলিশ সুপার মিস্টার গ্রাসবিকে হত্যার উদ্দেশ্যে গুলি। 1932 সালের 27 জুন ঢাকার সাব ডেপুটি ম্যাজিস্ট্রেট কামাখ্যা সেন হত্যা। কামাখ্যা সেন হত্যার ঘটনা ব্রিটিশের মনে অসম্ভব ভয় ধরিয়ে দিয়েছিল। কারণ যত সাব ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তার মধ্যে সবচেয়ে বেশি অত্যাচারী ছিলেন তিনি, এবং তার হত্যা অত্যন্ত সুনিপুণভাবে এই দুই বিপ্লবীর হাতে হয়, যেটা অনুশীলনের একটা বড় অ্যাকশন প্ল্যান ছিল। একটি দুর্গেশ ভট্টাচার্য আর একটি তারাপ্রসাদ চক্রবর্তী। এই বাড়ির ভেতরেই ছিলেন তাদের বড় বৌঠান, স্নেহে ভালোবাসায় যত্নে
যিনি সমস্ত বিপ্লবীকে নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করেছেন। রাত্রির অন্ধকারে এই সমস্ত বিপ্লবীরা এখানে মিলিত হয়ে এই গলির ভেতর দিয়ে পেছন দিয়ে কোথায় যেন হারিয়ে যেতেন, যেটা কারোরই জানা থাকতো না। এই দেশ জয় পরাজয় ওর জন্য এই যে ইংরেজ 250 বছরের লেগে নিয়ে গেছিল। তারপর চিন্তা ভাবনা করে দেখলো বাঙালিরা আমগর শুধু দিয়ে দেবো, এই পিছনে দিয়েছিল। যা হিন্দু মুসলমান যা ছিল 12 জাত সবার হাতে নিয়ে এই এরা যুদ্ধ আরম্ভ করলো। 1757 পলাশী যুদ্ধ, লর্ড ক্লাইভের হাতে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়। সুদূর প্রসারী পরবর্তী ফলাফল দাঁড়ালো এই: ইংরেজের রাষ্ট্র ক্ষমতা দখল। ভারতবর্ষ হল আধুনিক বিশ্বের প্রথম ঔপনিবেশিক রাষ্ট্র। শুরু হলো দখলদার ব্রিটিশের সম্পদ লুণ্ঠন ও নির্মম অত্যাচার। এর পরের ইতিহাস অসংখ্য খণ্ড খণ্ড বিদ্রোহ আর আত্মদানের রক্তাক্ত অধ্যায়। যখন ভারতবর্ষে জাতীয়তাবাদের জন্ম ভালো করে হয় নাই, 1885 সালে জাতীয় কংগ্রেস আবেদন নিবেদনের সংগঠন, সে তখনও স্বাধীনতা সংগ্রামের সংগঠন না। 1902 সালে কলকাতায় ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের সহায়তায় সতীশচন্দ্র বসু স্থাপন করলেন অনুশীলন সমিতি। তাহলে অনুশীলন সমিতি কী করলো? স্বাধীনতা আন্দোলনের শুরুতে যে লড়াইটা স্টার্ট করেছিল, শেষ লড়াইটা তারা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন এবং ধীরে ধীরে অনুশীলন সমিতি গোটা ভারতবর্ষের একদিকে কংগ্রেসি প্রচেষ্টা, আবেদন নিবেদনের পথে স্বাধীনতা সংগ্রাম, এই কংগ্রেসি প্রচেষ্টা, কংগ্রেসের মধ্যে আবার দুভাগ, একটা গান্ধাইট লাইন আর একটা নেতাজি সুভাষচন্দ্রের লাইন, আর পাশাপাশি প্যারালালি একটা ফ্রিডম মুভমেন্ট, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ধারা। 1905 ইংরেজ সরকারের বঙ্গভঙ্গ ঘোষণায় বাংলা ভাগ হল। আসাম ও পূর্ব বাংলা নিয়ে গঠিত হল নতুন প্রদেশ। ঢাকা হল তার রাজধানী। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এই কনসেপশন তখনও তৈরি হয় নাই ভারতবর্ষের বুকে। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদের সৃষ্টি। বঙ্গভঙ্গ আন্দোলন শুরুর প্রাককালে ঢাকার নবাব সলিমুল্লাহ মুন্সিগঞ্জ এসে ইংরেজদের সাপোর্ট করে, বঙ্গভঙ্গর পক্ষে যোগদান করে, কিন্তু সমগ্র দেশ ছিল এর বিপক্ষে এবং অনুশীলন পার্টির মাধ্যমে বিক্রমপুরের উঠতি শিক্ষিত সমাজ, বিশেষ করে হিন্দু সমাজ, বিক্রমপুরের ঐতিহ্য অনুসারে এই আন্দোলনে সম্পৃক্ত হয়। সম্পৃক্ত হওয়ার মুখ্য কারণ ঢাকার নারেন্দা, উয়ারি, যেখানে অনুশীলনের মূল কেন্দ্র ছিল, যে ইতিহাসকে আমি খুঁজতে এসেছি, যে ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছে আমার বাল্য কৈশোর, যে ইতিহাসকে এতদিন ধরে আমি মনের মধ্যে লালিত পালিত করেছি, সে বাংলার বিপ্লবের ইতিহাস, বাংলার বিপ্লবীদের ইতিহাস, বিশেষত ঢাকার অনুশীলনের বিপ্লবীদের ইতিহাস। এই আমরা দাঁড়িয়ে আছি সদরঘাটের কাছে, ঢাকা শহরের প্রাণকেন্দ্র। এক ঐতিহাসিক স্থান, এইখানেই অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক জনসভা। সেই জনসভা অনুষ্ঠিত হয়েছিল আজকে যেখানে দেখছি আমরা লেডিস মার্কেট, সেখানে ছিল লেডিস পার্ক, তারও আগে তা ছিল করোনেশন পার্ক। এই পার্কে বহু জনসভা অনুষ্ঠিত হয়েছে, কিন্তু প্রথম যে জনসভা এখানে অনুষ্ঠিত হয় ব্রিটিশ বিরোধী সংগঠনের জন্য, যেদিন ফুলার সাহেব ঢাকায় আসছেন লঞ্চে করে, আর সেখানে 1000 লোক সমবেত হয়েছিল ফুলারকে উপেক্ষা করে স্বাধীনতার এক শপথ নেওয়ার জন্য।
মিটিংয়ের পরে ওই 1000 লোক ঢাকা শহরে মিছিল করে ঘুরে বেড়ায় এবং টাকার লোক কোনোদিন তার আগে এত জনসমাবেশ দেখেননি এবং ফুলার উপলব্ধি করে ব্রিটিশের বিপক্ষে মানুষের মনে এক অসন্তোষ দানা বেঁধে উঠছে। তাই এই ভূমি এক পবিত্র ভূমি, যে ভূমিতে সৃষ্টি হয়েছিল নতুন আন্দোলনের ইতিহাস। এই সেই মিটফোর্ড হাসপাতালের সামনের গেট, বহু ইতিহাসের সাক্ষী। বাংলার বিপ্লববাদের সূচনার ইতিহাসও এই মিটফোর্ড হাসপাতালের সঙ্গে জড়িত। 1906 সালে প্রমথনাথ মিত্র, যিনি অনুশীলন সমিতির পত্তন করেছেন কলকাতায়, তিনি বিপিন পালের সঙ্গে ঢাকা এলেন এবং এই মিটফোর্ডের সামনে একটি বাড়িতে, এই ধরনের একটি বাড়িতে ওনাদের ছাত্রদের নিমন্ত্রণে মিটিংয়ের আয়োজন করা হয় এবং এই বাড়ির দোতলায় সেই মিটিং অনুষ্ঠিত হয় এবং যেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে ঢাকাতে অনুশীলন সমিতির একটি শাখা স্থাপিত হবে। পরের দিনের মিটিং বসল ঢাকার 50 নম্বর ওয়ারি পুলিন বিহারী দাসের বাড়িতে। সেই মিটিংয়ে 63টা ছেলে উপস্থিত ছিল ঢাকার এবং ওই 63-র মধ্যে পুলিন দাস একজন। আনন্দ চক্রবর্তী আর পুলিন দাস দুজনেই ছিলেন নেতা হওয়ার যোগ্য সন্তান, কিন্তু সব কিছু মিলেমিশে পি মিত্র পুলিন দাসের ওপরই দায়িত্ব দেন এবং সেই দিন থেকেই অনুশীলন সমিতি অফিসিয়ালি আক্ষরিক অর্থে ঢাকাতে ভূমিষ্ঠ হলো এবং তার কিছুদিন পর থেকে ঢাকা অনুশীলন সমিতির কথা রেফারেন্স অনেক পুলিশ রিপোর্টে আছে, সেডিশন কমিটির রিপোর্টে আছে যে এইটাই হচ্ছে অনুশীলনের মূল কেন্দ্র। The Dhaka branch, which was organized by the ex-devotee Pulin Das under the guidance of P. Mitter and Bipin Chandra Pal, eventually became an extremely well-organized body, and the discipline and audacity of its members made it more formidable than even the head Samiti in Calcutta. এবং এই 6 থেকে 8 সালের মধ্যে এর বিভিন্ন শাখা, প্রায় 500 শাখা ঢাকা এবং তার আশেপাশের অঞ্চলে বিস্তৃত হয়ে যায় এবং সমস্ত ঐতিহাসিক রিপোর্ট এবং তথ্য থেকে জানা যায় যে এই অল্প সময়ের মধ্যে অনুশীলন সমিতি হয়ে ওঠে বাংলার তথা ভারতের মূল একটা বৈপ্লবিক সংগঠন। It must not be supposed that the various organizations were necessarily small. The Dhaka Anushilon Samiti and the bodies which we call the West Bengal and North Bengal parties were widely extended and overlapped each other's territory. The Dhaka Samiti was throughout the whole period the most powerful of these associations. The existence of this body alone, even if there had been no other, would have constituted a public danger. It was originally founded in Dhaka by Pulin Bihari Das, ostensibly as a society for physical and religious culture. It took advantage of the bitterness which animated the Swadesi movement and altruistic spirit shown by the bands of national volunteers, who at that period used to hold themselves ready to assist at fires, floods, and similar calamities. অনুশীলন সমিতির প্রথম কার্যালয় পুলিন বিহারী দাসের বাড়িতেই ছিল। বাড়ির নম্বরটা ঐতিহাসিক তথ্য অনুযায়ী 50 নম্বর ওয়ারি রোড। আজ এই নম্বরটা নেই, কিন্তু এই বাড়ির কথা, এই নম্বরের কথা, এই দপ্তরের কথা আমি বহু রকমভাবে শুনেছি। পরবর্তীকালে এই 50 নম্বর ওয়ারি থেকে পুলিনবাবু অফিসটা নিয়ে যান দক্ষিণ মৌসন্ডিতে। সেখানে একটি বাড়িকে ভূতের বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়। এই ভূতের বাড়ির ইতিহাস বাংলা তথা ভারতের বিপ্লবের ক্ষেত্রে এক বিরাট ইতিহাস।
মাসিমা, আপনারা এখানে কতদিন আছেন? এই গল্লির কথা আপনি কি জানেন বলেন তো একটু। আমরা এ দেশের মানুষ, এখানে আমাদের শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব কিছু এখানে, আমরা এখানে আছি। এখন ভূতের গলি নাম হয়েছে কি কিসের জন্য এটা আমি বলতে পারবো না, সবাই বলে ভূতের গলি। এখানে স্বদেশিরা থাকতো, এখানে গোপন মিটিং করতো। তো ইংরেজদের পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে তারা এখানে গোপনভাবে চলাফেরা করতো, একটু ভুতুরে পরিবেশের মধ্যে থাকতো, এই জন্য এটার নাম ভূতের গলি আর কি। অনেক ধন্যবাদ চয়নবাবু। আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের। ঢাকা শহর পাল্টে গেছে সময়ের সঙ্গে, কিছু কিছু বাড়ি এখনো আছে। আমরা কিছু কিছু বাড়ি খুঁজে পেয়েছি সেই সমস্ত অঞ্চলে যেগুলো ছিল স্বদেশীদের কর্মকাণ্ডের ক্ষেত্র। লেংটা সর্দারের বাড়ি বনগ্রামের এক ঐতিহাসিক জায়গা, বিশেষ করে বিপ্লবের ইতিহাসের সঙ্গে এই বাড়ি জড়িত এবং এখানে বহু বিপ্লবী আশ্রয় নিত। এইরকম জমিদার বাড়িগুলি, পরিত্যক্ত বাড়িগুলি ভূতের বাড়ি হিসেবে গ্রহণ করা হতো। এর অজস্র সুন্দর সুন্দর ঘর, এখানে সমস্ত বিপ্লবী ছেলেদের রাখা হতো, তারা বোর্ডিং স্কুলের মতন এখানে থাকতেন। উচ্চারণ করবার সময় কম্পন চেষ্টা করবার নির্মিত হয়, কিন্তু প্রথম দ্বিতীয় বর্ণ উচ্চারণ করবার সময় কম্পন। তাদের শরীর চর্চা কখনো কখনো এই নিচে গ্রাউন্ডে হতো, কখনো কখনো বাইরের মাঠে হতো, ফাঁকা জায়গাতে। যখন পুলিশের নজর আসতো তখন বাড়ির ভেতরেই চর্চা হতো। বন্দে মাতরম, বন্দে মাতরম, সূত্রে বাঁধিয়াছি সহস্র জীবন। সন্ধ্যার পরে এই সমস্ত ঘরে ঘরে বাতি জ্বলত, যেখানে ইতিহাস, দর্শন এবং গণিতের চর্চা হতো। সেডিশন কমিটির রিপোর্টে দেখতে পাওয়া যায় যে মাখনলাল সেনের স্থাপিত সোনারং জাতীয় বিদ্যালয়ও ছিল অনুশীলন সমিতির আর একটি উল্লেখযোগ্য কেন্দ্র। সেখানে ত্রৈলোক্যনাথ চক্রবর্তী মহারাজ রূপে যিনি পরিচিত, বিক্রমপুরে সবচেয়ে কাছে এখানে চলে আসেন এবং প্রথমেই আসেন সোনারঙের মাখনলাল সেনের আশ্রয়ে। সারা ভারতে যখন এই অনুশীলন পার্টির অত্যন্ত তাণ্ডব, ব্রিটিশরা যখন ততস্থ ভয়ে, তখন এই বিক্রমপুরেই আইসা ত্রৈলোক্যনাথ মহারাজি ভারতীয় রাজনীতিতে একজন অন্যতম পুরাধা, উনি আইসা আত্মগোপন করিয়া এই স্কুলে শিক্ষকতা করে এবং ওনার অনুপ্রেরণায় এই স্কুলকে কেন্দ্র করে সারা মুন্সিগঞ্জে প্রত্যেকটা স্কুলে এই ধরনের ব্যায়ামাগার প্রতিষ্ঠিত হয়, শরীরচর্চা হয়, নৈতিকতা বোধ সৃষ্টি হয়, মানবতা বোধ সৃষ্টি হয় এবং এই কারণেই ব্রিটিশরা তখন আশ্চর্য হয়ে যায় এত একটা গ্রহীণ মফস্বল চলে এই স্কুলে এত বড় পরিচালনা কারা করতেছে। এবং তাদের এই কাজকর্ম যাতে থানায় বা
ব্রিটিশ কর্তৃপক্ষ জানতে না পারে, এই জন্য ত্রৈলোক্যনাথ মহারাজ একজন নাবিকের বা যারা আমরা বলি ক্যারাইনার মাঝি হিসাবে সেখানে এই সংবাদ আনতেন। প্রায়ই টঙ্গিবাড়ি থানা থেকে, পুলিশ ক্যাম্প থেকে মাখনলাল সেনের বাড়িতে সোনারং জাতীয় স্কুলে হামলা করতেন। আরেকটা কথা বলি, এই বুড়িগঙ্গার পাড়ে মহারাজা ত্রৈলোক্য চক্রবর্তী মাঝির ছদ্মবেশে বহুদিন কাটিয়েছেন, বহুদিন। যেই ব্রিটিশের লোক আসতো পুলিশ, ওনার নৌকায় বসলে তারা আর পারাপার করতে পারতেন না, তাদের পরপারে একেবারে পাঠিয়ে দিতেন রাত্রির অন্ধকারে। ঢাকাতে যখন অনুশীলন সমিতির স্থাপিত হলো 1906 সালে, তারপরে ক্রমবর্ধমানভাবে এই সমিতির কার্যকলাপ বাড়তে লাগলো। সেই সময়ে ঢাকার সঙ্গে সঙ্গে ফরিদপুরে, বরিশালে, ময়মনসিংহে সাধনা সমিতি, সুরিত সমিতি, ব্রতী সমিতি, বান্ধব সমিতি, এগুলি সব সমিতিগুলি স্থাপিত হয়েছিল, যারা অনুশীলনের সমপর্যায়ের সমিতি। কিন্তু 1908 সালের পরে কি হলো, সমস্ত সমিতিগুলি ব্রিটিশ ব্যান করে দিল, ইনক্লুডিং অনুশীলন। যুগান্তর সমিতি ব্যান হলো, অনুশীলন ব্যান হলো এবং অন্যান্য সমিতিগুলো। এই ব্যান হওয়ার পরে, এই যে নিষিদ্ধ জারি হয়ে গেল, তারপরে তার অন্য সমিতিগুলো আর এইভাবে নিজের মতন করে দাঁড়াতে পারেনি, তাদের কার্যকলাপটা প্রায় বন্ধই হয়ে গেল। কিন্তু অনুশীলন সমিতি ঢাকার তার কার্যকলাপটা চালিয়ে যেতে পারলো। তার তিনটা কারণ আমি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে তাদের সফল নেতৃত্ব, আরেকটা হচ্ছে যে কন্টিনিউয়াস ক্রমবর্ধমান হারে এটা ছড়িয়ে যেতে লাগলো শহর থেকে গ্রামের দিকে, এবং গ্রামের দিকে ছড়ানোর ফলে বিক্রমপুরে পদ্মার পাড় ধরে ব্রজযোগিনী, কলমা, রাড়িখাল, হাসাইল, আউশাটি, এই গ্রামগুলির মধ্যে থেকে শয়ে শয়ে ছেলে বেরিয়ে আসলো, যারা ঢাকার অনুশীলন সমিতির সাবসিডিয়ারি সাপ্লাই তারা দিতে লাগলো। স্বাধীনতা সংগ্রামে পদ্মার পাড়ের গ্রামগুলা যে বিশেষ ভূমিকা রেখেছিল, সেই ভূমিকারই একটি জায়গা হচ্ছে হাসাল। সেই হাসালেরই একটি বিদ্যালয় কেন্দ্রিক এই আন্দোলন গড়ে উঠেছিল, সেটা হচ্ছে বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়। তারই প্রধান শিক্ষক আশু দাশগুপ্ত, যিনি অনুশীলন পার্টির একজন সক্রিয় নেতা এবং ব্রিটিশদের বিতাড়নের এক অনন্য ভূমিকাও গ্রহণ করেছিলেন। তারই আরেক সুযোগ্য সন্তান সুশীল চক্রবর্তী, যিনি দার্জিলিংয়ে বড়লাটকে আক্রমণ করেছিলেন। তারই ধারাবাহিকতা ভূপেন মুখোপাধ্যায়, শৈলেন সেন, এরা স্বাধীনতা সংগ্রামের বিশাল ভূমিকা নিয়েছিলেন, যাদের পরবর্তীতে আন্দামানে দ্বীপান্তর হয়েছিল। তারপরে এই নাঙ্গবঙ্গ গ্রাম, নাঙ্গবঙ্গ হিন্দু, এখানে যুদ্ধ ছিল, ইংরাজ তাম্বু করছিল, তাম্বু। হ্যাঁ, এই তাম্বুর মধ্যে আমার বাঙালিরা 3 জন গিয়া, 2টা মুসলমান, 1টা হিন্দু, 3 জন গিয়া এই কেন্দ্রটা নষ্ট করছিল। এটা শুনছি। কেন্দ্র নষ্ট করছে, এবার যান জীবন বাতিল কইরা আম হলে গা, হ্যাঁ ও সব মুখের থেকে বাঁচে নেই, কিন্তু হ্যাঁ বাঁচে নাই, হ্যাঁ রাখে নেই। 1911 সালের 21শে জানুয়ারি
সোনারং গ্রামের বিপ্লবীরা ডাক পিয়নের কাছ থেকে মানি অর্ডার ভরে একটি মেল ব্যাগ কেড়ে নেয়। এ ঘটনায় সোনারং স্কুলের 14 জন ছাত্র ও শিক্ষককে গ্রেপ্তার করা হয়। 1912 সালের 14 নভেম্বর লাঙ্গলবন্দে ডাকাতি। 1909 সালের 11 অক্টোবর রাজেন্দ্রপুর ট্রেন ডাকাতি। 1909 সালের 10 নভেম্বর রাজনগর গ্রামে ডাকাতি। 1911 সালের 10 এপ্রিল বিক্রমপুরের রাউতভোগ গ্রামের ব্রিটিশ গোয়েন্দা মনমোহন দে হত্যা। এই এলাম এবার নারিন্দার খ্রিস্টান কবরখানায়। এক সময় ছিল শহরের পূর্ব প্রান্তের শেষ জায়গা, চারিদিকে জঙ্গলে ঢাকা। কবরখানার মধ্যেও গভীর জঙ্গল ছিল। এই কবরখানার ভিতরে রাত্রির অন্ধকারে বিপ্লবীদের বহু কাজ কারবার সম্পন্ন হতো। এখানে গুপ্তভাবে বিচার, গুপ্তভাবে খুন এবং বিভিন্নভাবে যে শাস্তি প্রদান করা হতো বিপ্লবী দলের, অনুশীলন দলের, সেই শাস্তি কার্যকরী করার জায়গা ছিল এখানে। আমি কখনোই এই সমিতি হইতে বিচ্ছিন্ন হইব না। আমি কখনো এই সমিতি হইতে বিচ্ছিন্ন হইব না। যেখানেই থাকি না কেন সর্বদাই সমিতির উন্নতি, যেখানেই থাকি না কেন সর্বদাই সমিতির উন্নতি এবং শ্রীবৃদ্ধি হেতু প্রাণপণ চেষ্টা করিব, এবং শ্রীবৃদ্ধি হেতু প্রাণপণ চেষ্টা করিব, যাহাতে সমিতির কোনরূপ অনিষ্ট ঘটিতে না পারে, যাহাতে সমিতির কোনরূপ অনিষ্ট ঘটিতে না পারে। কখনো এইরূপ কোনো কাজই করিব না, কখনো এইরূপ কোনো কাজই করিব না। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন আদ্য থেকে অন্ত পর্যন্ত, অর্থাৎ ফুল মেম্বার হওয়া পর্যন্ত এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতেন। আমার বাবা আর আমার কাকা এই মক ফাইটের কথা অনেকবার বলেছে। এই মক ফাইট ছিল 1915-20 সাল অবধি একটা বিশেষ কাজ, এবং সেই গ্যান্ডারিয়াতে ওই মক ফাইট করতে, এবং সেইখান থেকে গৌরাঙ্গ তার ভাইয়ের সঙ্গে রিক্রুটেড হয় এবং বোমা বানানোর এক্সপার্ট হয়ে হাতটা তো উড়ে যায়, কিন্তু তার স্পিরিটটা আমি দেখেছি। এই যে ইতিহাসটা, এই ইতিহাসটার কোথাও লিখিত নেই। এই ইতিহাসটা পুরানো ঢাকার বুক থেকে বেরিয়ে আসলো, যারা এই মাটির ভেতরে থেকেই বিভিন্ন রকম কাজকর্ম করেছেন, এবং সেই কাজকর্মটা একটা বিশাল পর্যায়ে গিয়ে পরিণত হয়েছিল 1930-এ, 38-এ, 42-এ, 46-এ।
মাসের পরিসমাপ্তিতে আমি যদি দেখছি ফিরে আমার ভাণ্ডার পূর্ণ। আমি পেয়েছি অফুরন্ত ভালোবাসা বাংলাদেশের মানুষের কাছ থেকে। এক মিনিটের জন্য, এক মুহূর্তের জন্য আমার মনে হয়নি যে আমি দেশের বাইরে এসেছি। বারে বারে এই কথাটাই মনে হয়েছে, এই তো আমার জায়গা, এই তো আমার জন্মভূমি। যে তথ্য আমি পেয়েছি, যে তথ্য হারিয়ে গেছে, সেই তথ্যর অনেকটা আমি উদ্ধার করতে পেরেছি। যেই ভূমিতে দাঁড়িয়ে আমার বাবা তারাপ্রসাদ চক্রবর্তী, আমার কাকা উমাপ্রসাদ চক্রবর্তী, মহাবিপ্লবী ধনেশ ভট্টাচার্য, দুর্গেশ ভট্টাচার্য লড়াই করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের শরিক আমি আজকে হতে পেরেছি। আমি মনে করি আমার সার্থক হয়েছে আশা। মরক্কোর পর্যটক ইবনে বতুতা তার ভ্রমণ কাহিনীতে লিখেছেন, বাংলা একটি বিশাল দেশ, আর এখানে ধান হয় প্রচুর। আমি তো পৃথিবীতে এত সস্তা দেশ কোথাও দেখিনি। এমনই সমৃদ্ধ প্রাচীন বাংলায় একসময় উচ্চারিত হতো আকুল প্রার্থনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। কিন্তু তার হলো কই? এই না হওয়ার কারণ উদ্ঘাটন জরুরি হয়ে পড়েছে 40 বছরের স্বাধীন জাতিরাষ্ট্র বাংলাদেশের জন্যে। পর্তুগিজ পাদ্রী সেবাস্টিন মানরিক লিখেছেন, বাংলা রাজ্য বেশ বড় দেশ, আর এখানে অনেক বিদেশিদের যাওয়া আসা। এর কারণ এখানকার ব্যবসা বাণিজ্য। ইতিহাস সাক্ষ্য দেয়, যুগে যুগে পৃথিবীর নানা প্রান্ত থেকে বিদেশিদের যাওয়া আসা ছিল অংশত ব্যবসা বাণিজ্যের নামে বাংলার সম্পদ লুণ্ঠন। তাতেই ক্ষান্ত থাকেনি তারা। বাংলার শাসকবর্গের ভোগ বিলাস আর দুর্নীতির সুযোগে অতঃপর সবাইকে হারিয়ে ব্রিটিশ শক্তি ছলে বলে কৌশলে দখল করল দেশ ভূমি, কেড়ে নিল রাষ্ট্র ক্ষমতা। ক্ষমতার ভিত মজবুত করতে তৈরি হলো দেশীয় দালাল শ্রেণী। অর্থবিত্ত ক্ষমতার চুইয়ে পড়া রসের লোভ আর ব্রিটিশ উদ্ভাবিত তথাকথিত রাজা, নবাব, খান বাহাদুর খেতাব প্রাপ্তির মাধ্যমে তারা দীর্ঘায়িত করল ক্ষমতার নাগপাশ। দাঁড়াও প্রেমের দেশে প্রাণ, এই প্রেমধর্মের প্রাণের দেশে উচ্চারিত হয়েছে বারংবার। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দেশ আমার, ভাষা আমার, সংস্কৃতি আমার, সম্পদ আমার। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে 24 বছরের সংগ্রামের মূল কথাই ছিল, সোনার বাংলা শ্মশান কেন? অতঃপর 71। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ ভূমি স্বাধীন হলো, কিন্তু স্বাধীনতার 40 বছরেও কেন প্রশ্ন ওঠে, ভাষা বাংলা এ কি আমাদের অর্জন? যদিও ভাষার অধিকার প্রতিষ্ঠায় প্রাণ বিসর্জন বিশ্ব ইতিহাসেই প্রথম, যা কিনা বাংলার, এই বাংলাদেশের। উপনিবেশের নব্য সংস্করণ ক্রমশ গ্রাস করে নিতে চায় দেশ, ভাষা, সংস্কৃতি, সম্পদ। সময় পেরিয়ে যাচ্ছে দ্রুত। এই সময়ের প্রজন্মকে জানতে হবে,
হাজার বছরের বাঙালি এক লড়াকু জাতি, আর এই লড়াইয়ের অন্যতম অস্ত্র শর্তহীন দেশপ্রেম।